যেটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল। আমরা যখন দেখেছি তখন একটা সবুজ চাদর। 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এইবার ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না, কোনো কিছু জানেন না, উনি কী করে এই সমস্ত এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গে কী করে বলছিলেন? টোটালি উনি মিথ্যে কথা বলছেন। We want justice. TV9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে গেলে রাজ্যে দুটি হটস্পট, একটা হচ্ছে আরজিকর আর একটা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ইডি এবং সিবিআই অফিস, সিজিও কমপ্লেক্স। কিন্তু বলতে হচ্ছে যে এই তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে তদন্ত যেন এক জায়গায় এসে থমকে গেছে। এছাড়া আর কি বলবো বলুন, কারণ সেই পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল, এতদিন সিবিআই তদন্ত করছে কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সিবিআই এর হাতে গ্রেপ্তার সংখ্যা বলতে গেলে একেবারে শূন্য। আর ওই সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ, তাকে প্রায় প্রত্যেক দিনই ডাকা হচ্ছে, প্রত্যেক দিনই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, নিশ্চয়ই কোনো ক্লুয়ের সন্ধান করছে এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। কিন্তু এক কথায় বলতে গেলে তদন্ত যেন কোথাও থমকে গিয়েছে। সিবিআই তো কিছুই করছে না, আমি এখনো কোনো রেজাল্ট পাইনি। এখন কি করছে কি আর জানি না, নিশ্চয়ই তারা কাজ করছে কিন্তু রেজাল্ট তো আমরা পাচ্ছি। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, হ্যাঁ কেন ধরছে না কি জানি। তবে TV9 বাংলার হাতে কিন্তু একের পর এক মোড় ঘোরানো এক্সক্লুসিভ অডিও ক্লিপ, ভিডিও, স্টিল ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথমে যদি আমি অডিও ক্লিপের কথা বলি, গতকাল আমরা দেখলাম যে অ্যাসিস্ট্যান্ট সুপার, মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার, যিনি তিলোত্তমার বাবা মাকে ফোন করে তার মেয়ের খবর দেন। 3 বার ফোন করেছিলেন। প্রথমবার মেয়ের অসুস্থতার কথা বলেছেন, দ্বিতীয়বার গভীর অসুস্থতার কথা বলেছেন এবং তৃতীয়বার আত্মহত্যার কথা বলেছেন। এই যে মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার, যার বক্তব্যে সংবেদনশীলতার যথেষ্ট অভাব রয়েছে, সেই মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার এক একবার ফোন করছেন, এক এক রকম তথ্য দিচ্ছেন, বয়ান বদল করছেন। আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। শোনো কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। TV9 বাংলায় কালকে এই অডিও ক্লিপ শোনানোর পর আজ সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে সেখানে সে জানিয়েছে সে নার্ভাস হয়ে আত্মহত্যার তত্ত্ব দিয়েছে, যাতে তিলোত্তমার বাবা মা উদ্বেগে না পড়েন, তাই প্রাথমিকভাবে অসুস্থতার কথা বলেছে। সত্যিই কি তাই? সেই প্রশ্নের খোঁজে কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা, যে কারণেই তাকে তলব করা হয়েছে এবং তারই এক একবার এক এক রকম তথ্য দেওয়ার পেছনে কারোর কলকাঠি রয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজে পেতে চাইছেন সিবিআই আধিকারিকরা। বললাম না, TV9 বাংলার হাতে মোড় ঘোরানো এক্সক্লুসিভ, যে এক্সক্লুসিভ গুলো দেখার পর একের পর এক প্রশ্ন উঠছে, তাই সেই প্রশ্নের উত্তর যতক্ষণ না পাবো ততক্ষণ কিন্তু আমরা ছাড়বো না। আমরা অডিও ক্লিপের বক্তব্য তো আপনার কাছে শোনালাম, সেই সংক্রান্ত যে প্রশ্ন রয়েছে তা শোনালাম, কিন্তু এবার যে ভিডিও বা স্টিল ছবিগুলো আসছে সেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ, প্লেস অফ অকারেন্সে প্রচুর মানুষ ভিড় করে রয়েছে। ভাবুন, তিলোত্তমার বাবা মাকে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু সেখানে বাইরের প্রচুর মানুষ, জুনিয়র চিকিৎসক আরো অনেকে তারা সেখানে ভিড় করে রয়েছে। সেখানে একজনকে ক্যামেরা হাতে দেখা যাচ্ছে, সেই ক্যামেরা পার্সন পুলিশের নয়, তাহলে সেই ক্যামেরা পার্সনকে কে আনলো? 12টা 25-এর পর নাকি জায়গা ঘেরাও করে রাখা হয়েছিল, কিন্তু এই ছবি যদি 12টা 25-এর পর হয় তাহলে এই এত মানুষ সেখানে কি করে ভিড় করলো? কিছুক্ষণে আমরা দেখলাম যে একটা ভিডিওতে যে তিলোত্তমার দেহ রয়েছে সেখানে ঘাড়ের উপর কয়েকজনকে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেল। এরা কারা? এরা সেখানে কি করে ঢুকলো? এই এত মানুষ ভিড় করেছে, এমনকি লাল জামা পরা একজনকে দেখা যাচ্ছে, তিনি নাকি আবার তৃণমূল ঘনিষ্ঠ চিকিৎসক। এই এত বাইরের মানুষ পৌঁছে গেল, বাবা মাকে সেখানে পৌঁছতে দেওয়া হলো না, এই প্রশ্নগুলো তো উঠছে। এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে, ইনি আমাদের ওসি হোমিসাইড।
তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, তারপরে লনেট সিপি স্যার আছেন, তারপরে কিন্তু এফএসএল এ যারা থাকেন তারা আছেন। ইনি একদম কর্ডনের সামনে অ্যাডিশনাল সিপি 1 স্যার আছেন, আমাদের ওসি উইমেন গ্রিভেন্স সেল উনি এখানে আছেন, তালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন, তারপরে কিন্তু এফএসএল এর স্টাফ আছে। এটা একটা ছবি যেখানে যে কজন ছিলেন আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পেরেছি। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডির টিম আছে উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি 1 ছিলেন ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। এটা ইনকোয়েস্টের পরে অ্যারাউন্ড 4:30 4:40 এরকম সময় হবে। তারপরে কর্ডন অফ করা ছিল? না না না, কোনো ঘেরা টেরা কোনো ঘেরা ছিল না। কোনো ঘেরা ছিল না না, এটা কটার সময়? 3:30 3:30 নাগাদ। ডিসি সেন্ট্রাল যেটা বলছি সে পুরো মিথ্যে কথা বলছে। উনি তো যে কটা কথা বলেছেন আমার তো মনে হয় 100% মিথ্যে উনি তো কথা। প্রথমেই বলছেন মানে 10টা 10:30 নাগাদ যখন ওই ভিডিওর লোকজন দেখা গেছে তখন উনি বলেছেন ওখানে বাড়ির লোক ছিল। আমরা তো তখন ওখানে পৌঁছাইনি, বাড়ির লোক কি করে হবে? আমরা তো 12:10 আমরা 12:10 ওখানে পৌঁছে। তার পাশাপাশি চাদর রহস্য তো এখনো পর্যন্ত রয়েছে। নীল চাদর না সবুজ চাদর, কোন চাদর ছিল? কারণ আমাদের হাতে যে ছবি রয়েছে সেখানে নীল চাদরও রয়েছে, সবুজ চাদরও রয়েছে। এই চাদর পাল্টালো কে, কেন পাল্টালো, এই সমস্ত তথ্যগুলো, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পাওয়া কিন্তু ভীষণ জরুরি। আমরা মানে টালা থানা খবর পায় বা আরজি করে মেডিকেল আউটপোস্ট খবর পায় মোটামুটি 10:10। তারপর ইমিডিয়েটলি আমরা ওখানে চলে যাই। বাই 10:30 আমাদের কর্ডন প্লেস হয়ে গেছিল। তারপরে পুলিশ ছাড়া অন্য কেউ ঢোকেনি? না না, ওখানে যাওয়া সম্ভব না। ওখানে এত আমরা লাইন দিয়ে আমাদের লোকজন দাঁড়িয়েছিল। কর্ডনের ভেতরে কেউ ঢুকতে গেলে যে কেউ ঢুকতে পারবে না। আমরা দেখুন প্রচুর কেস আমরা হ্যান্ডেল করি। আমাদের স্পেশাল হোমিসাইড সেকশন আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে, থানার যারা অফিসাররা আছে তারা অনেক কেস করে বছরের পর বছর ইনভেস্টিগেশন আছে। ফলে ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা স্পেশালি এরকম কেসে একদমই সম্ভব নয়। এরপর আজ এই ঘটনাকে কেন্দ্র করে ঠিক কোথায় কোথায় কি কি ছবি ধরা পড়ছে তা আপনাদের সামনে তুলে ধরবো। এই পুলিশ কোথায় ছিল যখন আজকের সরকারি সম্পত্তি ভাঙচুর হলো? কোনো লাঠি নেই, কোনো অস্ত্র নেই, কোনো কিছু নেই। আমরা মহিলা কমিশন যাবো, দাওয়া ঝোলাতে যাবো। রাস্তায় যখন বেরিয়েছি তখন আজকের প্রতিবাদ মিছিলের দিকেও তো আমাকে নজর দিতে হবে। আমি এই মুহূর্তে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে যে প্রতিবাদ মিছিল রয়েছে সেই প্রতিবাদ মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং এখানে নারী নির্যাতন স্বাভাবিকভাবেই আরজি করের ইস্যু যাবে রয়েছে। মহিলা কমিশনে তালা বন্ধ অভিযান চলছে বিজেপি মহিলা মোর্চা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তদন্ত এখনো তো পর্যন্ত নতুন কিছু তথ্য পাচ্ছি না আমরা। দেখুন, আমাদের ভরসা সিবিআইয়ের ওপরে, কিন্তু সিবিআই বা কি করবে যেখানে সমস্ত তথ্যকে নষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আজকে ডক্টর সন্দীপ ঘোষ বলুন আর আজকে বিনীত গোয়েল বলুন, আজকে যে 4-5 দিন তারা হাতে সময় পেয়েছিল তদন্ত নষ্ট করে দেওয়া হয়েছে। যেটুকু বেঁচে আছে সেটুকু দিয়ে আমাদের আশা যে যদি কিছু পাওয়া যায়। রোজ নতুন নতুন অডিও ক্লিপ, রোজ নতুন নতুন ছবি। এতদিন পুলিশের হাতে কিছুই ছিল না আগে। পুলিশ যেখানে চাইছে না সত্যিটা বেরোক, পুলিশের তো ইনিশিয়েটিভ থাকতে হবে। পুলিশ চাইছে যে জিনিসটাকে সুইসাইড বলে ধামাচাপা দিয়ে পোস্টমর্টমের টাইমের সাথে আমাদের ক্রিমেশনের টাইম মিলছে না। প্রথমত তো হচ্ছে যে বডিকে কেন পুড়িয়ে দেওয়া হলো। এখন পর্যন্ত বিজেপি যে মহিলা কমিশনে অভিযান চলছে, কারণ মহিলা কমিশনে তারা বন্ধ অভিযান বিজেপি মহিলা মোর্চা, তারা এই ঘটনা বলছে যে প্রথম থেকে পুলিশ লোপাট করেছে, তাদের এই অভিযান চলছে। এটা হলো বিজেপির প্রতিবাদ কর্মসূচি। এবার অন্যান্য রাজনৈতিক দলের প্রতিবাদ কর্মসূচির দিকেও তো নজর রাখবো। সিবিআই 16 দিন ধরে তারা তদন্ত করছে। আমরা তদন্তের এখনো কোনো অগ্রগতি দেখতে পেলাম না। এটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। আমরা
হটস্পট তো আমি ঘুরছি, করুণাময়ীতে আমরা দেখে এলাম যে বিজেপির পক্ষ থেকে মহিলা কমিশনে তালাবন্ধ অভিযান চলছে। এই মুহূর্তে আমি আশুতোষ কলেজের ঠিক পাশে রয়েছি, যেখানে যুব তৃণমূলের পক্ষ থেকে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদের একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। হ্যাঁ, তারা তো অবশ্যই এখানে, যেখানে দোষীদের ফাঁসি চাই, শাস্তি চাই, এই দাবি করেছেন। তার পাশাপাশি কিন্তু তারা বলছেন যে এই গোটা ঘটনাটাকে নিয়ে, এই আরজি করে পুরো বিষয়টাকে নিয়ে, তিলোত্তমার বিষয়টাকে নিয়ে পুরোপুরি রাজনীতি করা হচ্ছে। সেই রাজনীতি বন্ধ করা হোক এবং বাংলা সংস্কৃতি যা রয়েছে সেই বাংলা সংস্কৃতিকে কলুষিত করা হচ্ছে বলে অভিযোগ। আমরা শ্রীরাঙ্কুর ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি, দেবাশিস কুমার তিনি উপস্থিত রয়েছেন। আমি তাদের সঙ্গে একটুখানি সংক্ষেপে কথা বলার চেষ্টা করবো। বুঝতে পারছি এখানে একটা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে, কিন্তু আপনাদের মূলত আজকের এই প্রতিবাদ কর্মসূচি থেকে কি বার্তা দিতে চাইছেন? আমরা চাইছি যে অবিলম্বে দোষীর শাস্তি হোক। আচ্ছা, শ্রীরাঙ্কুরের সঙ্গে কথা বলি। আমি শুনলাম যে আপনাদের এখানে বক্তব্য রাখার সময় বলা হচ্ছে যে একটা রাজনীতি করা হচ্ছে কোথাও, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, যে ঘটনাটি ঘটেছে সেটা আমি বিশ্বাস করি কোনো রাজনৈতিক দলের মতাদর্শের হতে পারে না, কোনো ধর্মের হতে পারে না, ধর্ম, বর্ণ, রাজনীতি এবং সবকিছু উঠছে। এরা ক্রিমিনাল, এদের কোনো এছাড়া এদের অন্য কোনোভাবে ব্যাখ্যা করা উচিত। শুধুমাত্র বাংলাকে নিয়ে, বাংলার ইস্যুকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। 26% দোষী শাস্তি পাচ্ছে, 74% তারা বেরিয়ে যাচ্ছে। আজকে তাই আমরা এখন কঠোর আইন চাইছি, যাতে এটা ভবিষ্যতে কেউ করার সাহস না পায়। আজকে যারা ধর্ষণ করছে এবং ছাড়া পেয়ে যাচ্ছে, আইন ব্যবস্থা এত তাড়াতাড়ি হোক, এদের দোষী হোক এবং এদের ফাঁসি হোক। একদম দোষী যারা রয়েছে তাদের ফাঁসি হোক, তাদের শাস্তি হোক। আর আসল তাদের বক্তব্য যে ক্রিমিনালদের কোনো পরিচয় হয় না, কিন্তু এখানে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দল তারা ফায়দা তোলার চেষ্টা করছে, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। আমরা প্রতিবাদের ছবি আরো একবার দেখাবো। তারা গানে নানা রকম বার্তা তুলে ধরতে চাইছেন গানের মধ্যে দিয়ে। হাতে প্রত্যেকের পোস্টার রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বিভিন্ন সময় যে স্যান্ডেলে পোস্ট করেছেন এই ইস্যুগুলোকে সামনে রেখে, সেই সমস্ত পোস্টার হাতে নিয়ে প্রতিবাদের সামিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। যতই রাজনীতির অভিযোগ উঠুক, যতই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই বিষয়টাকে রাজনীতি করা হচ্ছে বলা হোক, বৃষ্টির মধ্যে কিন্তু প্রতিবাদ কর্মসূচি চলছে। আমি দেখতে পাচ্ছি বামেদের পক্ষ থেকে একটি অবস্থান কর্মসূচি ঠিক হাজরা মোড়ে, যেখানে স্লোগান নাটক ছেড়ে বিচার করো, আরজি করের মাথা ধরো। সেই প্রতিবাদ কর্মসূচি, অবস্থান কর্মসূচি থেকেও তারা এই ঘটনার সঠিক যারা দোষী তাদেরকে ধরার জন্য আবেদন করছেন, তারা প্রতিবাদ করছেন, তারা তাদের স্লোগান তুলছেন। আরজি করের ইস্যুতে তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় এই প্রতিবাদ যেন থামছে না। এই প্রথম হয়তো কোনো ইস্যুতে টানা এতদিন ধরে প্রতিবাদ চলছে। শুধুমাত্র আমার রাজ্য বা আমার দেশ নয়, আমার দেশ ছাড়িয়ে বিদেশ। যেমন অস্ট্রেলিয়াতে আমরা সেই প্রতিবাদ দেখেছি, যেখানে প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে প্রতিবাদ করা হচ্ছে। অন্যদিকে মন্ট্রিয়াল, সেখানেও প্রতিবাদ কর্মসূচি আমরা দেখেছি। এমনকি ইসরায়েলের জেরুজালেমে হিব্রু বিশ্ববিদ্যালয়েও, সেখানেও প্রতিবাদ কর্মসূচিতে সামিল সেখানকার বাঙালিরা। বুঝতে পারছেন, প্রতিবাদের ঝাঁঝ ছড়িয়ে যাচ্ছে, কিন্তু সেই যেভাবে প্রতিবাদ হচ্ছে ঠিক সেই গতিতে কিন্তু তদন্ত হচ্ছে না বলে অনেকেই অভিযোগ করছেন। একজন বাঙালি হিসেবে আমি লজ্জিত, একজন মানুষ হিসেবে আমি স্তম্ভিত। Being as a female, I don't feel privileged still after independence, which is the biggest question. দাবি দুটো, একটা হচ্ছে যারা এই কাজটা করেছে তাদের জন্য শাস্তি পাওয়া যায়, আর দ্বিতীয় কথা হচ্ছে সেফটি। ইটস আ লং ওয়ে টু গো, এত সহজে হবে না, কিন্তু যে মেজারগুলো নিলে সেটা হবে, আমরা চাই এই মেজারগুলো। সোসাইটি চেঞ্জ হওয়াটা খুব দরকারি, and I think we all need to unite and spread the word. আমি সিরিয়াসলি এটা চাইবো যাতে নির্ভয়ে নিজের শহরে, নিজের দেশে যাতে চলতে পারে, এই ভয়টা যেন একদম না। যারা সমস্ত তথ্যগুলোকে লোপাট করার জন্য মুখরভাবে রয়েছেন তাদের জন্য ধিক্কার জানাই, এবং তাদের সমস্ত জিনিসকে বাইরে যেন আমরা নিয়ে আসতে পারি। আমাদের লড়াই জানাতে পারি। No more candle or nothing. We want capital punishment. We want justice. যেই মা বাবা এই মর্মান্তিক কষ্ট পেল, যেই প্রতিভা অকালে ঝরে গেল, তার যেন একটা জাস্টিস হয়। We want justice. In a moment like still in the city of